যে আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তারপর তার সাজা, যেটা অনেক আগে কলকাতা পুলিশ আগে তাকে ধরেছিল এবং সিবিআই নামার পরেও তার অন্য কোনো অভিযুক্ত, যেটা বিভিন্ন সংগঠন বিভিন্ন যারা দাবি করছিল সেই রকম কোনো প্রমাণ হাইকোর্ট পেল না এবং তার যে সঞ্জয় রায়ের যে সাজা যাবজ্জীবন কারাদণ্ড। কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই কেসের যখন এই কেসটা যখন ধরা হয় তখন এই কেসের যিনি প্রধান অভিযুক্ত, যাকে আজকে দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত, 24 ঘন্টার মধ্যে প্রধান যে অভিযুক্ত এই কেসের তাকে ধরে দেখিয়েছে কলকাতা পুলিশ। এরপরে যখন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্তকে ধরেছে এবং পুরো ব্যাপারটা যখন জালটা খুব তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছে, তখন এরা দেখলো এত সহজে ব্যাপারটাকে মিটতে দিলে হবে না। বামফ্রন্টের কিছু শয়তান বাহিনী, কিছু যারা বাম যারা রয়েছে, তাদের যে শাখা সংগঠনগুলো রয়েছে, ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট, এই নামক যে সংগঠনগুলো বিভিন্ন রকম বাজারে আছে, যেগুলো বাম সংগঠন, বামের বাম সংগঠনের শাখা সংগঠন হিসেবে পরিচিত, সেই সংগঠনগুলো একত্রিত হয়ে তারা একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নামক তারা খুলে তারা এটাকে নিয়ে রাজনীতি শুরু করে দিল। পিছনে বামফ্রন্ট ব্যাকআপ, সামনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট। এটা নিয়ে শুরু হলো নাটক এবং তারপরেই শুরু হলো অভয়ার পরিবারকে ভুল বোঝানো। ভুল বুঝিয়ে তারা আদালতে, হাইকোর্টে গিয়ে তারা সেখানে বলল, আমরা কলকাতা পুলিশের তদন্ত চাই না, আমরা সিবিআই তদন্ত চাই। এবার সিবিআই তদন্ত যখন হলো, দীর্ঘ 5 মাস পরে সিবিআই লেবুডঙ্কা যেখানে ধরেছিল, কলকাতা পুলিশ যেখানে শেষ করেছিল, সিবিআই সেই জায়গাতেই শেষ করলো এবং 5 মাস পরে শিয়ালদা আদালতকে জানালো যে আমরা যাকে খুঁজে পেয়েছি এই কেসের মূল এবং প্রধান অভিযুক্ত, সে হলো সঞ্জয় রায়। দেখুন, এখানে কি হয়েছে, ঘটনাটা ঘটেছে ধর্ষণ এবং খুন। তাহলে ধর্ষণ, অন্যান্য কেসের থেকে ধর্ষণ কেসের একটু পার্থক্য রয়েছে। যে যতই যারা বলছে যে এর সাথে আরও 50 জন যুক্ত থাকতে পারে, 100 জন যুক্ত থাকতে পারে, না, যখন ওই মেয়েটির সাথে বা যখন কারোর সাথে ধর্ষণ হয়, তখন তার থেকে যে গোপনাঙ্গ থেকে যে এগুলো পাওয়া যায়, কতজন পুরুষ তার সাথে একসাথে সহবাস করেছে এবং তার সেইগুলো এগুলো পাওয়া যায়, বীর্য পরীক্ষা করলে সেটা দেখা যায়। অতএব সেখানে প্রমাণিত হয়েছে যে রিপোর্টে দেখা গেছে যে একজন ব্যক্তি যার হাতের নখের মধ্যে তার শরীরের অংশ এবং একজন ব্যক্তিরই যে বীর্য, যেটা ওই অভয় মেয়েটির থেকে পাওয়া যায়। অতএব এই কেসের সাথে একজনই যুক্ত ছিল, ধর্ষণকাণ্ডে একজনই যুক্ত ছিল, সেটা প্রমাণিত, যেটা পোস্টমর্টেম রিপোর্ট সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবার তারা প্রথমে কি বললো, পোস্টমর্টেম রিপোর্টটা এটাকে করা হয়েছে ভুল করে, মানে এখানে তথ্য লোপাট করা হয়েছে। অথচ পোস্টমর্টেম রিপোর্টটা করার জন্য 20 জন জুনিয়র ডাক্তার সই করেছিল এবং 20 জন ডাক্তার শুধু পোস্টমর্টেমে সই করে না, পরবর্তীকালে তারা একটা স্লোগান তুললো যেখানে তথ্য লোপাট করা হয়েছে, যার জন্য পাঁচিল ভাঙা হয়েছে, একটা দেওয়াল ভাঙা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম সেই কাগজ সামনে আসলো, 20 জন জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তারা সেখানে সই করে স্বাক্ষর দিয়েছে যে হ্যাঁ, আমরা চাই এখানে এটা ভেঙে নতুন করে মেরামত করা হোক। অর্থাৎ এই কেসের সাথে এই খুন ধর্ষণের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটা বাজারে ছড়ানো হয়েছে। অর্থাৎ যে সিবিআইকে চাইলো তারা, সিবিআই এর পরেও তারা কিন্তু কোনো তথ্য প্রমাণ দিতে পারলো না, তথ্য প্রমাণ লোপাটের যুক্তিকেও খাড়া করতে পারলো না, কারণ সবটাই মিথ্যা। আজকে আদালতে যে আজকে ফাঁসির সাজা হবে এটা আমরা আশা করেছিলাম, সকাল থেকে আমরা টিভির পর্দায় তাকিয়েছিলাম যে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা, যে ঘটনা সারা বিশ্বকে উত্তাল করে দিয়েছিল এমন একটা ঘটনা, সেই কেসে নিশ্চয়ই সঞ্জয় রায়ের ফাঁসির সাজা নিশ্চয়ই হবে, এর বাইরে অন্য কিছু হতে পারে না। কারণ সঞ্জয় রায়ের এই কেসকে দেখে এই রাজ্য পুলিশ যেগুলো তদন্ত করেছিল, বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ তদন্ত করে সেখানে 61 দিনের মাথায় ফাঁসির সাজা এনে দিয়েছিল, 54 দিনের মাথায় ফাঁসির সাজা এনে দিয়েছিল, 59 দিনের মাথায় ফাঁসির সাজা এনে দিয়েছিল। রাজ্য পুলিশ যেখানে তদন্ত করেছে, তদন্তের পরে আদালত সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে ফাঁসির সাজা দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সিবিআই যখন তদন্ত করলো, সিবিআই যখন চার্জশিট দিল, যেখানে কলকাতা পুলিশের চার্জশিট নেই, সিবিআই চার্জশিট দিল, সিবিআই চার্জশিটে কী এমন পাওয়া গেল যেখানে তাকে ফাঁসির সাজা দেয়া গেল না, যাকে শুধুমাত্র যাবজ্জীবন সাজা দেওয়া হলো। তার মানে
সিবিআই এমন কিছু কাণ্ড করেছে, এমন কিছু তার মধ্যে লিখেছে পিটিশনে, বা এমন কিছু তথ্য সেখানে সাবমিট করেছে যার ভিত্তিতে আদালত বাধ্য হয়েছে তাকে ওই ফাঁসির সাজা না দিতে, তাকে শুধুমাত্র যাবজ্জীবনের সাজা দিতে। আচ্ছা, এই যে সাজা ঘোষণা হলো, কিন্তু এর পরেও আমরা দেখলাম বিভিন্ন সংগঠন এটা নিয়ে প্রতিবাদ করছে যে এর সঙ্গে আরও তারা এখনো দাবি করছে এর সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত ছিল যাদেরকে হাইড করা হচ্ছে বলে। তো আপনার কি মনে হয় এই নিয়ে যে এত রাজনীতি হলো বা হচ্ছে, এর কি পরিসমাপ্তি এতে হবে, না আরও দূর পর্যন্ত গড়াবে এটা নিয়ে রাজনীতি? দেখুন, এর পিছনে মূলত দুটো প্রধান কারণ রয়েছে। নাম্বার ওয়ান কারণ যেটা রয়েছে ফান্ড। এই অভয়াকে কেন্দ্র করে বাজার থেকে কোটি 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 টাকা তোলা হয়েছে। আমি ডাইরেক্ট নাম করে বলতে চাই আপনাদের চ্যানেলে, যারা বাজার থেকে ডাইরেক্টলি নিজেদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা তুলেছেন, প্রচুর লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে। আমি জানতে চাই পিয়া লাকড়া, এই মেয়েটিকে যার আধার কার্ড ঝাড়খণ্ডের অ্যাড্রেস, যার অ্যাকাউন্টে প্রায় 44 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে কয়েকদিনের মাত্র, যেখানে 44 লক্ষ টাকা প্লাস ট্রানজ্যাকশন, সাধারণ মানুষ 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা বাঘাযতীনের একটা কোম্পানি যে ডোনেট করেছে। এই পিয়া লাকড়া কে, যার ঝাড়খণ্ডে আধার কার্ড, যে আরজি করে কর্মরত, সে কিভাবে টাকা তুললো, কোন অথরিটির টাকা তুললো? এই টাকা তোলার জন্য এই জুনিয়র ডাক্তারগুলোকে সামনে ব্যবহার করা হচ্ছে। বামপন্থ বাহিনী, উগ্র বামপন্থ এবং অতি বামপন্থ যারা রয়েছে, তারা এটাকে দিয়ে ধোঁয়া দিচ্ছে যাতে করে এরা এই ইস্যুটাকে জিয়ে রাখতে পারে, বাজার থেকে অভয়ার বিচার পাইয়ে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলতে পারে এবং আত্মসাৎ করতে পারে। আমি জানতে চাই পিয়া লাকড়া 44 লক্ষ টাকা কিভাবে তুললো, কেন তাকে দেওয়া হলো, কি অথরিটি তার রয়েছে টাকা নেওয়ার? আমি জানতে চাই শুভদীপ সর্দার, কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, তার কি অথরিটি রয়েছে, যার অ্যাকাউন্টে প্রায় 62 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে, মানুষের 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে ডোনেশন করেছে, 50,000, 5,000 করে ডোনেশন করেছে, 2,000, 1,000 করে ডোনেশন করেছে। তার কি অথরিটি রয়েছে পাবলিক থেকে টাকা তোলার? আমি জানতে চাই সেই টাকাগুলো কি হলো। সে উইদিন দ্য জুনিয়র ডাক্তার কিভাবে ট্রানজ্যাকশন করে, কাউকে 50,000 পাঠাচ্ছে, কাউকে 1 লক্ষ টাকা পাঠাচ্ছে, তার মানে টাকা তুলছে এরা, আর ভাগ বাটোয়ারা সকলের মধ্যে হচ্ছে। কিভাবে হচ্ছে টাকাটা তোলা এবং কিভাবে ভাগ বাটোয়ারা হচ্ছে, কি অথরিটি রয়েছে? প্রশ্ন থেকে যাচ্ছে মানুষের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কয়েক কোটি টাকা বাজার থেকে তুলেছে, যার অ্যাকাউন্টে এখনো 2 কোটি টাকার উপরে ব্যালেন্স। এই টাকাটা কি হবে, কোথায় লাগবে এই টাকাটা, কি স্বার্থে খরচা হলো, এই টাকাটা আজকে কোন খাদে ব্যবহার হলো, কেন টাকাটা তোলা হলো? সব থেকে বড় করাপশন যদি হয়ে থাকে, অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে যারা এই দুর্নীতি করেছে, এই বাম সংগঠনের যারা চুনোপুটিগুলোর সামনে এই জুনিয়র ডাক্তার যারা টাকা তুলেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে এক্ষুনি সঞ্জয় রায়ের যে সেলটা রয়েছে তার পাশের সেলে সব কটা জুনিয়র ডাক্তারকে ঢোকানো উচিত। কারণ এই মালগুলো টাকা তুলে হজম করছে আর বামফ্রন্টকে কিছু ভাগ দিচ্ছে আর রাজ্য রাজনীতিতে সরগরম করছে। এদেরকে কিছু বলতে গেলে বিধাননগর কমিশনার কেউ একটা ডাক্তার দেখছিলাম, জুনিয়র ডাক্তার, ওই আশফাকুল্লাহ নাকি একটা নাম, ওই ছেলেটি কি করছে, সে তো আর এক পণ্ডিত, সে নিজের ডাক্তারি ডিগ্রির পাশে সে ইএনটি স্পেশালিস্ট, মানে নিজে এখনো স্টুডেন্ট, তিনি এখন সবে প্রথম বর্ষের বা দ্বিতীয় বর্ষের ছাত্র, অতএব সে লিখে দিচ্ছে আমি ডাক্তারই শুধু নয়, সে ইএনটি স্পেশালিস্ট, প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করছে, সেখান থেকে মাল তুলছে। তাদেরকে যখন সমন পাঠানো হচ্ছে মেডিকেল কাউন্সিলের থেকে, যখন বাবু যখন তাদেরকে সমন পাঠাচ্ছে, তুমি ডাক্তার না হয়ে পিএইচডি না করে তুমি এখানে লিখছো স্পেশালিস্ট, তখন তারা গিয়ে বিধাননগর কমিশনারকে ঘেরাও করছে, নাটকবাজি হচ্ছে, অন্যায় করবে, জোচ্চুরি করবে, ঘাবলা করবে, ধান্দাবাজি করবে, চিটিংবাজি করবে, মানুষের থেকে ঘাবলা করে টাকা তুলবে, করাপশন করবে, দুর্নীতি করবে। আর পুলিশ অ্যাকশন নিতে গেলে, রাজ্য সরকার অ্যাকশন নিতে গেলে তোমরা ঘেরাও করবে। রাজ্য সরকারের পুলিশ এখনো কিভাবে চুপ করে বসে আছে আমার জানা নেই। এদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে মামলা করে সব কোটাকে গ্যারেজ করা উচিত।